আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করছি। আমরা দেখার চেষ্টা করছি দেওয়ানি কার্যবিধিতে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এবার আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষায়। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। এর আগে আমাদের আরেকটা ক্লাস আছে গুরুত্বপূর্ণ, কি প্রশ্ন আসতে পারে তার ধারাবাহিকতায় এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, তো দেখার চেষ্টা করি আমরা। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে এখতিয়ার অর্থাৎ জুরিসডিকশন দেওয়ানি মোকদ্দমায় এই যে স্যুট অফ সিভিল নেচার বলতে কি বুঝেন এই বিষয়টা। আর এছাড়াও আরো কিছু প্রশ্ন আমরা এর সাথে আলোচনা করার চেষ্টা করব। দেখা যাক ইনশাল্লাহ, সাথে থাকুন। দেওয়ানি মোকদ্দমা বিচার প্রক্রিয়া পদ্ধতি সংক্রান্ত আইন হলো দেওয়ানি কার্যবিধি 1908। সর্বপ্রথম এটা 1859 সালে দেওয়ানি মোকদ্দমা সংক্রান্ত আইনটি বিধিবদ্ধ করা হয়। বর্তমানে প্রযোজ্য দেওয়ানি কার্যবিধি 1908 সালে এটা প্রণয়ন করা হয়। 1909 সালে 1 জানুয়ারি থেকে এটা কার্যকর হয়। এখানে মোট ধারা আছে 158টি এবং আদেশ আছে 51টি। আশা করছি আপনারা এই বিষয়গুলো জানেন। এরপর আমরা দেখি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে আসলে কি বোঝায়। সকল প্রকার সম্পত্তি ও অধিকার সম্পর্কিত মোকদ্দমা হলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। দেওয়ানি কার্যবিধি 9 ধারা অনুসারে আইন ধারা বারিত না হলে সকল প্রকৃতির দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। 9 ধারায় অধীন স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, এমনকি অদৃশ্য সম্পত্তি, কপিরাইট, ট্রেডমার্ক প্রভৃতি সকল প্রকার সম্পত্তি, সত্ত্ব ও বা অধিকার অথবা কোনো পদের অধিকার বা মর্যাদার অধিকার সম্পর্কিত মোকদ্দমা হলে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। এই সকল বিষয়ে বিশেষ আইন ধারা নিষেধ না থাকলে দেওয়ানি আদালত মোকদ্দমা দায়ের করা যায়। এছাড়াও পূজা বা প্রার্থনার অধিকার, কবর দেওয়া, লাশ পোড়ানোর অধিকার, ভোট দেওয়ার অধিকার ইত্যাদি সম্পর্কিত মোকদ্দমাও দেওয়ানি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। সরি, এরপরে আমরা বলি এখতিয়ার বলতে আইন অনুযায়ী আদালতের ক্ষমতা প্রয়োগের অধিকার বা কর্তৃত্বকে বোঝায়। দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে দেওয়ানি কার্যবিধি 1908, দেওয়ানি আদালত এবং 1887, দেওয়ানি আদালত আইন 1887 এই দ্বারা নির্ধারিত সীমাবদ্ধ সাপেক্ষে ন্যায় বিচারের সাথে দেওয়ানি আদালত কর্তৃক প্রয়োগের ক্ষমতাকে বোঝায়। আসলে দেওয়ানি আদালতের ইখতিয়ার অনেকগুলো ভাগ আছে। আপনার অ্যাটলিস্ট 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, যেভাবে বলেন যত ভাগে করেন, বিষয়বস্তুগত ইখতিয়ার, আর্থিক ইখতিয়ার, আঞ্চলিক ইখতিয়ার, আদি ইখতিয়ার, আপিল ইখতিয়ার, এই টাইপের ইখতিয়ারের কোনো অভাব নাই। আপনি ওইভাবে স্পেসিফিক না বলে আপনারা প্রশ্ন লেখা শুরু করবেন যে নিম্ন বর্ণিত ইখতিয়ারগুলো আমরা দেখতে পাই। এরপরে আপনারা আলোচনা করা শুরু করবেন বিষয়বস্তুগত ইখতিয়ার কি। দেওয়ানি আদালত দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা ছাড়া অন্যান্য মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করতে পারে না। সকল প্রকার সম্পত্তি ও অধিকার সম্পর্কিত মোকদ্দমা হলো দেওয়ানি মোকদ্দমা। দেওয়ানি কার্যবিধি 9 ধারা অনুসারে আইন দ্বারা বারিত না হলে সকল প্রকৃতির দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। তবে 9 ধারা হলো যে স্থাবর, অস্থাবর, এমনকি অদৃশ্য সম্পত্তিও, যেমন কপিরাইট, ট্রেডমার্ক প্রভৃতি সকল প্রকার সম্পত্তি, সত্ত্ব বা অধিকার অথবা কোনো পদের অধিকার বা মর্যাদার অধিকার সম্পর্কিত মোকদ্দমা হলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। এই সকল বিষয়ে বিশেষ আইন দ্বারা নিষেধ না থাকলে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করা যায়। এছাড়া পূজা বা প্রার্থনার অধিকার, কবর দেওয়া, লাশ পোড়ানোর অধিকার, ভোট দেওয়ার অধিকার ইত্যাদি সম্পর্কিত মোকদ্দমাও দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। আশা করছি বুঝতে পেরেছেন কোনগুলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। এরপরে আমরা একটু আর্থিক ইখতিয়ার দেখি। কোন দেওয়ানি আদালত কত টাকা মূল্যমানের মোকদ্দমার বিচার করেন তাই হলো আদালতের আর্থিক ইখতিয়ার। সকল দেওয়ানি আদালত সকল মূল্যমানের মোকদ্দমা বা আপিল বিচার করতে পারে না। দেওয়ানি কার্যবিধির 1908-এর 6 ধারা অনুসারে প্রতিটি দেওয়ানি আদালত তার আর্থিক ইখতিয়ারের সীমার মধ্যে থেকে মোকদ্দমা বিচার করবেন। অত্র আইনের 15 ধারা অনুযায়ী, অর্থাৎ দেওয়ানি কার্যবিধির 15 ধারা অনুযায়ী দেওয়ানি মোকদ্দমা বিচার করার
ক্ষমতা সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। এরপরে কোন আদালত কত টাকা মূল্যমানের মোকদ্দমা বা আপিল নিষ্পত্তি করবেন তা দেওয়ানি আদালত আইন 1887 এই ধারাতে নির্ধারিত। তাহলে সাধারণত আর্থিক ইখতিয়ারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা হলো মৌলিক বা আদি ইখতিয়ার, আর একটা হলো আপিল ইখতিয়ার। এই মৌলিক বা আদি ইখতিয়ার বা আপিল ইখতিয়ার, মৌলিক বা আদি ইখতিয়ার আসলে দেওয়ানি আদালত 1887 এর 18 ধারায়, দেওয়ানি আদালত আইন, এটা দেওয়ানি কার্যবিধি না, দেওয়ানি আদালত আইন 1887 এর 18 ধারায় জেলা জজ, যুগ্ম জেলা জজ এর আর্থিক ইখতিয়ার সম্পর্কে এবং 19 ধারায় তিনিও সহকারী সহকারী জজ আর্থিক ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে এই দুই ধারাতে। তাহলে দেওয়ানি আদালত আইন 1887 এর 18 ধারায় জেলা জজ এর আর্থিক ইখতিয়ার সীমাহীন। সাধারণত জেলা জজ আদালতে বিশেষ প্রকৃতির মোকদ্দমা যেমন কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট ইত্যাদি সংক্রান্ত মোকদ্দমা দায়ের করা যায়। না হয় অন্য মামলাগুলো যুগ্ম জেলা জজ আদালতে যে কোনো মূল্যমানের মোকদ্দমা দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যায়। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর অতিরিক্ত জেলা জজের কি নাই, আপনার মামলা নেওয়ার কোনো এখতিয়ার নাই। এরপরে দেওয়ানি আদালত 1887 এর সর্বশেষ সংশোধনী 2021 19 ধারাতে বলতেছে যে সহকারী জজ আদালত 15 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের মূল মোকদ্দমার বিচার ও নিষ্পত্তি করতে পারবেন। কত লক্ষ টাকা? 15 লক্ষ টাকা। এবং সিনিয়র সহকারী জজ আদালত 25 লক্ষ টাকা পর্যন্ত মূল্য মানের মূল মোকদ্দমার বিচার ও নিষ্পত্তি করতে পারবেন। আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাইলে আপনারা 18 হচ্ছে হলো জেলা জজ বা যুগ্ম জেলা জজের জন্য হচ্ছে হলো 18, আর 19 হচ্ছে সহকারী সিনিয়র জন্য 19। এগুলো হলো দেওয়ানি আদালত আইন 1887 এর ধারা। এরপরে আমরা একটা আপিল ইখতিয়ার দেখি। দেওয়ানি আদালত আইন 1887 এর সর্বশেষ সংশোধনী 2021 অনুযায়ী এখানে 21 ধারা, আপিল ইখতিয়ারের ধারা কত? দেওয়ানি আদালত আইন 1887 এর 21 ধারাতে বলছে 5 কোটি টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানি আপিল এবং দরখাস্ত জেলা জজ আদালতে এবং 5 কোটি টাকার অধিক মূল্যমানের আপিলের দরখাস্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে দেখেন আমরা একটু টেরিটোরিয়াল জুরিসডিকশন গুলো দেখি। প্রত্যেক দেওয়ানি আদালতের আঞ্চলিক ইখতিয়ার বা সীমানা সরকারি গেজেট বিজ্ঞপ্তি দ্বারা নির্ধারণ করে দেওয়া হয়। কোন মোকদ্দমা বিষয়বস্তু যে আদালতের সীমানার বা স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত মোকদ্দমাটি সেই আদালতে দায়ের করতে হবে। এটাই দেওয়ানি আদালতের আঞ্চলিক ইখতিয়ার নামে পরিচিত। অর্থাৎ দেওয়ানি মোকদ্দমা দায়েরের আঞ্চলিক ইখতিয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 16 থেকে 20 ধারায় আলোচনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 16 থেকে 20 ধারায় আলোচনা করা হয়েছে। আমরা 16 ধারাতে কি দেখতে পাই? 16 ধারাতে আমরা দেখতে পাই যে আদালতের স্থানীয় সীমার মধ্যে মামলার বিষয়বস্তু তথা স্থাবর সম্পত্তি অবস্থিত আইন দ্বারা নির্ধারিত আর্থিক বা অন্যান্য এখতিয়ার সাপেক্ষে সেই আদালতে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ যে আদালতের স্থানীয় সীমার মধ্যে মামলার বিষয়বস্তু বা স্থাবর সম্পত্তি অবস্থিত ওখানে মামলাটা করতে হবে। ধারা 17তে আমরা দেখতে পাই যে কোন স্থাবর সম্পত্তি ভিন্ন ভিন্ন আদালতে স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত হলে উক্ত স্থাবর সম্পত্তি যে সকল আদালতে স্থানীয় সীমার মধ্যে অবস্থিত সেই সকল আদালতে যে কোনো একটিতে, এখানে যে কোনো একটিতে, যদি দুটির মধ্যেই থাকে যে কোনো একটিতে মামলাটা দায়ের করা যাবে। 18তে কি বলতেছে? দেওয়ানি কার্যবিধির 18 ধারাতে বলতেছে কোন স্থাবর সম্পত্তি একাধিক আদালতের একাধিক এটা মাথায় রাখবেন, আদালতের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত হলে এবং সেই সম্পর্কে অনিশ্চয়তা থাকলে এবং বুঝা না গেলে তাহলে এরূপ আদালতের মধ্যে যে কোনো একটি আদালতে উক্ত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা দায়ের করা যাবে। ঠিক আছে? তবে এরূপ স্থানীয় এখতিয়ারের অনিশ্চয়তা সম্পর্কে আদালত একটি বিবৃতি লিপিবদ্ধ করতে হবে। যদি এরকম হয় আদালতকে একটি বিবৃতি দিতে হবে। এবার আমরা দেখি গুরুত্বপূর্ণ আরেকটা ধারা 19 ধারা। এখানে দুটা শব্দ মনে রাখবেন, ব্যক্তি বা অস্থাবর। অর্থাৎ 19 ধারা মতে, দেওয়ানি কার্যবিধির 19 ধারা মতে ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের স্থানীয় সীমার মধ্যে ক্ষতি সাধন করা হলে বিবাদী অপর কোনো
আদালতের স্থানীয় বা আঞ্চলিক সীমার মধ্যে বসবাস করলে, ব্যবসা করলে, লাভজনক কোনো কাজ করলে বাদী এই দুই আদালতের যে কোনো একটিতে ক্ষতিপূরণ আদায়ের মোকদ্দমা দায়ের করতে পারবেন। ধরেন করিম চট্টগ্রামের একটা বাসিন্দা, সে খাদিজাকে ঢাকায় প্রহার করে আহত করে। এখন করিম খাদিজার বিরুদ্ধে আহ, ঢাকা অথবা চট্টগ্রামে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে স্থাবর সম্পত্তি সম্পর্কিত ক্ষতিপূরণের মোকদ্দমায় 16 ধারা অনুসারে উক্ত স্থাবর সম্পত্তি যে আদালতের স্থানীয় সীমা রেখার মধ্যে অবস্থিত সেই আদালতে দায়ের করতে হবে। কিন্তু করিম যে ঢাকায় অবস্থিত এবং কি খাদিজা আহ, এর বাড়ি ভাঙচুর করে, এক্ষেত্রে খাদিজা এর ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করবে ঢাকায়, যেহেতু করিমের বাড়ি অর্থাৎ স্থাবর সম্পত্তিটি ঢাকায় অবস্থিত। তাহলে বুঝতে পেরেছেন। এখন আমরা 20 ধারাটা দেখি। এই যে আপনার যখন 19 ধারায় মামলা করা যায় না, 19 ধারাও কোনো মামলা করা যায় না, অন্যান্য মোকদ্দমা যেগুলো দেওয়ানি কার্যবিধির 20 ধারাতে করা যায়, যেখানে মোকদ্দমার বিবাদী যেখানে বসবাস করে অথবা একাধিক বিবাদীর বিরুদ্ধে যদি মোকদ্দমা দায়ের করার সময় তারা প্রত্যেকে বা যে কোনো একজন যেখানে বসবাস বা ব্যবসা করে সেখানে মামলা দায়ের করা যাবে, অথবা যেখানে নালিশের কারণ উদ্ভব হয় সেখানে মামলা দায়ের করা যাবে। ধরুন করিম ঢাকায় ব্যবসা করে এবং খাদিজা চট্টগ্রামে ব্যবসা করে। যিনি ঢাকা থেকে পণ্য আনার জন্য করিমের সাথে চুক্তি করে খাদিজা বিমানে করে পণ্য পাঠিয়ে দেয়, কিন্তু খাদিজা যদি পণ্য মূল্য পরিশোধ করতে না পারে তাহলে করিম ঢাকা অথবা চট্টগ্রামে যে কোনো আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাইলে আমরা আঞ্চলিক এখতিয়ারও বুঝে গেলাম। এরপরে আমরা দেখেন কোন দেওয়ানি আদালত কত টাকা মূল্যের বিচার করবেন, তাই হলো আদালতের আর্থিক ইখতিয়ার। তাহলে সকল দেওয়ানি আদালত সকল মূল্য মানে মোকদ্দমা আপিল বা আপিল বিচার করতে পারে না। দেওয়ানি কার্যবিধির 6 ধারা অনুসারে প্রতিটি দেওয়ানি আদালত তার আর্থিক ইখতিয়ারের সীমার মধ্যে থেকে মোকদ্দমা বিচার করবেন। অত্র আইনের 15 ধারা অনুযায়ী প্রতিটি দেওয়ানি মোকদ্দমা বিচার করার ক্ষমতা সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। কোন আদালত কত টাকা মূল্যের মোকদ্দমা বা আপিল গ্রহণ বা নিষ্পত্তি করবেন তা দেওয়ানি আদালত 1887 এর ধারায় নির্ধারিত। এখানে মৌলিক বা আদি এখতিয়ার, আপিল এখতিয়ার আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। মৌলিক বা আদি এখতিয়ার নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তাইলে 18 ধারা এবং 19 ধারা জেলা জজ, যুগ্ম জেলা জজের দেওয়ানি আদালতের 18, 19 ধারা এবং সহকারী সিনিয়রের আহ, হচ্ছে হলো সহকারী সিনিয়রের হলো 19 ধারা, আর জেলা জজ, যুগ্ম জেলা জজের হলো 18 ধারা। আশা করছি বুঝতে পেরেছেন। আর আপিল ইখতিয়ার হচ্ছে হলো আপনার হচ্ছে 21 ধারাতে বলা আছে। দেওয়ানি আদালত আইন 1887 এর 21 ধারাতে বলা আছে। আচ্ছা, এখন বিচার করার ক্ষমতা সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের, এটা কি জিনিস? অর্থাৎ দেওয়ানি আদালত আইন 1887 এর 19 ধারা অনুযায়ী সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ আর্থিক ইখতিয়ার যথাক্রমে 15 লক্ষ বা 25 লক্ষ টাকা। আপনার হচ্ছে হলো সহকারী জজ আর্থিক ইখতিয়ার যথাক্রমে আপনার হচ্ছে সহকারী আর হচ্ছে কত সিনিয়র সহকারী, এরা সর্বোচ্চ কত 15 লক্ষ টাকা পর্যন্ত সহকারী, আর সিনিয়র হচ্ছে 25 লক্ষ টাকা পর্যন্ত। অপরদিকে উক্ত আইনের 18 ধারাতে ধারা অনুসারে জেলা জজ, যুগ্ম জেলা জজের আর্থিক ইখতিয়ার হলো সীমাহীন। অর্থাৎ দেওয়ানি আদালত আইনের 18 ধারার বিধান অনুসারে যদি কোনো মামলার আর্থিক মূল্য মানে 1 কোটি টাকাও হয় তাহলে উক্ত মামলা জেলা জজ বা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা যাবে, যেহেতু আর্থিক মূল্য সীমাহীন। কিন্তু দেওয়ানি কার্যবিধি 1908 এর 15 ধারার বিধান অনুসারে উক্ত মোকদ্দমাটি জেলা জজ আদালতে দায়ের করা যাবে না। কারণ উক্ত ধারা বলা হয়েছে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা বিচার করার ক্ষমতা সম্পূর্ণ সর্বনিম্ন এখতিয়ার সম্পূর্ণ আদালতে দায়ের করতে হবে। যেহেতু জেলা জজ, যুগ্ম জেলা জজ বা এই যে জজ বা যুগ্ম জেলা জজের মধ্যে এখতিয়ার নিম্ন, তাই দেওয়ানি কার্যবিধির 15 ধারার বিধান অনুযায়ী মামলা যুগ্ম জেলা জজ আদালত 15 ধারার বিধান মতে উক্ত মামলা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে হবে। আলোচনা থেকে বোঝা যায়, অর্থাৎ সর্বনিম্ন আদালতে মামলাটা দায়ের করতে হবে, ওইটাই মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখার চেষ্টা করি দেওয়ানি মোকদ্দমা গ্রহণে দেওয়ানি আদালতের এখতিয়ার চ্যুতি বা
নামমাত্র ভাবে অনুমান করা অনুচিত নয়। এখানে বলতেছে দেওয়ানি আদালত শুধুমাত্র দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার বিচার করতে পারে যদি দেওয়ানি উক্ত মোকদ্দমা দেওয়ানি আদালত দায়েরের কোনো প্রকার বাধা নিষেধ না থাকে। হ্যাঁ, দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 ধারা অনুযায়ী 9 ধারায় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার সংজ্ঞা দেওয়া হয়েছে। উক্ত ধারা অনুযায়ী আমরা প্রথমে বলেছিলাম দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে বোঝায় সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কিত মোকদ্দমা। এরপরে তবে আইনে নিষেধ না থাকলে সম্পত্তি বা পদের অধিকার সংক্রান্ত মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে, নিষেধ না থাকলে। আর নিষেধ থাকলে তো নিষেধই, তাহলে রাজস্ব সংক্রান্ত মোকদ্দমা দেওয়ানি প্রকৃতি হলেও উক্ত মোকদ্দমা দেওয়ানি আদালতে না হয়ে রাজস্ব আদালতে করতে হবে। তবে দেওয়ানি মোকদ্দমা গ্রহণে দেওয়ানি আদালতের যে ইখতিয়ার নেই তা নামমাত্র ভাবে অনুমান করা উচিত নয়। এরপরে দেখেন, আমরা দেখার চেষ্টা করি পারিবারিক আদালত আইন 1985 ধারা 5-এর বিষয় যে বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য পুনরুদ্ধারের অধিকার, দেনমোহর, ভরণ পোষণ, শিশুর অভিভাবকত্ব বা হেফাজত সংক্রান্ত মোকদ্দমা গ্রহণ, বিচার ও নিষ্পত্তি পারিবারিক আদালতকে নিরঙ্কুশ ইখতিয়ার দেওয়া হয়েছে। সুতরাং ব্যক্ত বা সুস্পষ্টভাবে এই সকল বিষয়ে দেওয়ানি আদালতকে এখতিয়ারচ্যুতি বা ইখতিয়ার প্রয়োগে বারিত করা হয়েছে, যদিও ব্যক্তিটি ব্যক্ত তবে কোনো বিষয়ের উপর উল্লেখিত 5টি বিষয়ের কোনো একটি আওতাভুক্ত কিনা সেটা নির্ণয়ের জন্য দেওয়ানি আদালতের ইখতিয়ার থাকবে। তবে এই মামলায় স্ত্রী তালাক বা ক্ষমতা প্রয়োগ করে তার স্বামীর কাছে বিবাহ বিচ্ছেদ করে তা সপ্তাহে 3 দিন বা 2 ঘন্টার জন্য পিতা পুত্রের সাথে দেখা করতে পারবে এবং লিখিত সম্মতি উক্ত স্বামী স্ত্রী সম্পাদন করে, কিন্তু স্ত্রীর পরিবর্তে শর্ত ভঙ্গ করে পুত্রকে দেখতে না পেরে পিতা দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করে এই যুক্তিতে যে উক্ত সন্তানের আইন অথবা স্বাভাবিক অভিভাবক এবং সেই উক্ত সম্মতি অনুসারে পুত্রকে দেখার অধিকারী। সুতরাং এই সম্মতিতে উল্লেখিত দিনে পুত্রকে তার বাড়িতে প্রেরণ করতে বিবাদী স্ত্রী বরাবর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা প্রার্থনা করে। তাহলে বিবাদী স্ত্রী দেওয়ানি কার্যবিধি 7/11 বিধির অধীনে আর্জি প্রত্যাখ্যানের আবেদন করছিল। এই যুক্তিতে যে মোকদ্দমাটি পারিবারিক আদালত 1985-এর 5 ধারা অনুসারে পারিবারিক আদালত কর্তৃক বিচার্য, সেই তো মোকদ্দমাটি পারিবারিক আদালত দায়ের করতে হবে। অধ্যস্থ আদালত আবেদনটি মঞ্জুর করে আর্জিটি প্রত্যাখ্যান করে দিয়েছিল। আপিল বিভাগ অধ্যস্থ আদালত সিদ্ধান্ত বাতিল করে সিদ্ধান্ত প্রদান করে যেহেতু মোকদ্দমাটি শিশুর অভিভাবকত্ব হেফাজত সংক্রান্ত কোনো বিষয় নেই, ধরো সন্তানের দেখার বিষয়ে দেখার পিতার অধিকার যদিও, তাই মোকদ্দমাটি পারিবারিক আদালত দায়ের করতে হবে মর্মে সিদ্ধান্ত দেওয়ার কোনো কারণ নেই। প্রত্যক্ষ পরোক্ষভাবে দেওয়ানি আদালত এখতিয়ার বাড়িতে করা হলেও এটা দেওয়ানি আদালত মোকদ্দমাটি বিচার করার এখতিয়ার রাখে কিনা সেটা নির্ধারণ করা এখতিয়ার দেওয়ানি আদালতের থাকবে। সুতরাং দেওয়ানি মোকদ্দমা গ্রহণে দেওয়ানি আদালতের ইখতিয়ার থেকে নামমাত্র অনুমান করা অনুচিত। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে বলতেছে দেওয়ানি আদালতের ইখতিয়ারের বিষয়ে আপত্তি। হ্যাঁ, দেওয়ানি কার্যবিধির 21 ধারায় আলোচনা করা হয়েছে। তো 21 ধারায় মোকদ্দমা দায়েরের স্থান সম্পর্কিত এখতিয়ার তথা আঞ্চলিক এখতিয়ার বা আর্থিক এখতিয়ারের বিষয়ে যদি আপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে, তো দেওয়ানি কার্যবিধির 21 ধারা অনুসারে যে আদালতে প্রথমে মোকদ্দমা দায়ের করা হয় সেই বিচারিক আদালতে প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে আদালতে এখতিয়ার সম্পর্কিত কোনো আপত্তি উপস্থাপন করা যায়। এরপরে দেখেন, আমরা দেখি আপিল বা রিভিশন আদালতে ইখতিয়ার বিষয়ে আপত্তি গ্রহণ। বিচারিক আদালত ইখতিয়ারের বিষয়ে কোনো আপত্তি করা হলে আপিল বা রিভিশন আদালত ইখতিয়ারের বিষয়ে সাধারণ কোনো আপত্তি গ্রহণ করবে না, কিন্তু ন্যায় বিচার বিঘ্নিত হলে ন্যায় বিচারের সাথে আপিল বা রিভিশনের সময় আদালত ইখতিয়ার সংক্রান্ত আপত্তি গ্রহণ করে। সুতরাং আঞ্চলিক ইখতিয়ার বা আর্থিক ইখতিয়ার সম্পর্কিত আপত্তি বা রিভিশন আদালত গ্রহণ করতে পারে যদি নিম্নলিখিত 3টি শর্ত পূরণ করা হয়। যে আদালতে প্রথম মোকদ্দমাটি করা হয় সেই আদালতে ইখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করা হয়েছে প্রথম সম্ভাব্য সুযোগে বা যে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ করা হয়েছিল সেই সময় বা তার পূর্বে আপত্তি উত্থাপন করা হয়েছিল। যে ক্ষেত্রে ইখতিয়ার বিষয়ে আপত্তি গ্রহণ না করলে ন্যায় বিচারের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা একটা ঘটনা দেখি যে যে করিম একজন রোগী, তিনি নোয়াখালী জেলার বাসিন্দা, চট্টগ্রামে কর্মরত। ডাক্তার কুইন এর প্রেসক্রিপশনের মতে চট্টগ্রামের অবস্থিত রাজুর দোকান হতে কিছু আহ কিছু দোকান হতে করিম কিছু ওষুধ কিনছিল। ওই ওষুধগুলো সেবনের পর
করিম লক্ষ্মীপুরে মারা যায়। ঢাকার একজন ফার্মাসিস্ট মৃত বা করিমের ছেলেকে জানা যে উনি কুষ্টিয়ার বাসিন্দা তাইজুলের সর্বরক্ষিত উপকরণ দ্বারা, অর্থাৎ এখানে যেখানে যেখানে সমস্যাগুলো হয়েছে সব জায়গাতে মামলাগুলো করা যাবে, এগুলো নিয়ে আর কথা নাই, এগুলো আপনারা জানেন। ইখতিয়ার নিয়ে যে প্রবলেমেটিক আসলে সেগুলো আপনারা পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা হবে পরের ভিডিওতে, ভিডিওগুলো শুনুন, আশা করছি কাজে লাগবে।